নমস্কার। বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মলিকুলার বায়োলজি। আর এই বিষয়ে আলোকপাত করতে আজকে আমাদের সঙ্গে ডিডি ত্রিপুরা স্টুডিওতে উপস্থিত রয়েছেন শারীরবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সত্যপ্রিয় রায় মহাশয়। আপনাকে স্বাগত। আজ আমরা আলোচনা করছি মলিকুলার বায়োলজি নিয়ে। প্রথমেই আপনি এই বিষয়টা সম্পর্কে আমাদের আলোকপাত করুন। অ্যাকচুয়ালি মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিদ্যা এমনই একটা শাখা, আমরা বলতে পারি সম্পূর্ণ রিসার্চ ওরিয়েন্টেড একটা ব্রাঞ্চ বায়োলজিক্যাল সায়েন্সে, যেখানে কোষবিদ্যা, সেল বায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি বিভিন্ন ব্রাঞ্চের একটা মিলিত সমাহার বলতে পারি মলিকুলার বায়োলজিতে। আমাদের দেহে কোষ কীভাবে কাজ করছে খালি চোখে দেখতেই পাই না একটা কোষকে, কিন্তু সেই কোষের ভেতরে বিভিন্ন জৈব অণু, ডিএনএ, আরএনএ, প্রোটিন, লিপিড, এরা কীভাবে কাজ করছে, তো সেটা জীববিজ্ঞানের যে শাখায় আমরা জানার চেষ্টা করছি বা রিসার্চ চলছে, সেটাই মলিকুলার বায়োলজি। আচ্ছা, কিন্তু দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসদের মধ্যে বা অভিভাবকদের মধ্যে এই বিষয়টা নিয়ে একটা কৌতূহলের সৃষ্টি হয়েছে। কেন সেটা? আসলেই আমরা আফটার 12 যদি আমরা ভাবি যে আফটার 12 বায়োলজিক্যাল সায়েন্সকে যদি আমরা প্রাধান্য দিয়ে পড়ি, সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট হয় এমবিবিএস নতুবা ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছে। জেনারেল সায়েন্সে পড়ার কৌতূহলটা একটু কমে যাচ্ছিল, কিন্তু ইদানিং রিয়েলি সেটা বেড়েছে। মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি এমন একটা শাখা যেখান থেকে আমরা সায়েন্টিস্ট পর্যন্ত হতে পারি। রিসার্চ ভালো মানের যদি কাজ করতে পারে, তাহলে রিসার্চ করে ভালো মানের সায়েন্টিস্ট হওয়া যায়। এবং আমাদের ভারতবর্ষে, ইভেন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটিতেও মলিকুলার বায়োলজিতে রিসার্চ চলছে। সো একটা কৌতূহল জাগে সভাপতি ছাত্রদের মধ্যে, যে আমাদের কোষ কীভাবে কাজ করছে সেটাকে জানার আগ্রহ। সো আমরা হয়তোবা মানুষ হিসেবে নিজেকে যতটা না চিনি, কিন্তু কোষের ভিতরে কন্টিনিউয়াসলি সেই ধরনের কাজ চলে যাচ্ছে, সেটা কীভাবে চলছে সেটাকে জানার আগ্রহ আমাদের প্রত্যেকের মনেই থাকে। সো যার জন্য দেখা যায় ইদানিংকালে একটু বেড়েছে ঠিকই, স্পেশালি লাস্ট 3-4 বছরে অনেকটাই বেড়েছে। আমাদের ভারতবর্ষে এই ব্রাঞ্চটা অনেকটা ডেভেলপ হয়েছে, যার জন্যে কৌতূহলটা বেড়েছে ঠিকই। একদিকে তো ধরুন জেনারেল সায়েন্সের পড়াশোনা রয়েছে, তার পাশাপাশি এই যে আমরা মলিকুলার বায়োলজি নিয়ে কথা বলছি, এখন সেটা আলাদা সাবজেক্টের উপর আলাদাভাবে পড়াশোনা করা যায়। একদম। আর কি কি ধরনের বিষয় রয়েছে এর সঙ্গে? দেখুন, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি একদম ওতপ্রোতভাবে যুক্ত হয়ে আছে। একটা ব্রাঞ্চের সাহায্য ছাড়া আরেকটা ব্রাঞ্চ হয়তো বা চলবে না। তো কোষ কাজ করছে, তো সেদিকে চিন্তা করি। সাপোজ একটা এক্সাম্পল যদি আমরা বলি, আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে, আবার আমাদের পেশিতে মায়োগ্লোবিন প্রোটিন আছে। তো আমরা এগুলো জানতে পেরেছি অবশ্যই মলিকুলার বায়োলজির অবদান থেকেই জানতে পেরেছি। অলমোস্ট 1930 আগে মলিকুলার বায়োলজি তেমন কোনো ধারণা ছিল না, বাট গ্র্যাজুয়ালি 1938-এর পর থেকে আস্তে আস্তে মলিকুলার বায়োলজির জনপ্রিয়তা বেড়েছে। যেখানে আমরা বলি মলিকুলার বায়োলজিতে একটা ব্যাকবোন, সেন্ট্রাল ডগমা, যেখানে কোষের ভেতরে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, ডিএনএর মধ্যে জিন, সেই জিনগুলো কীভাবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণ করাচ্ছে, কোষে উৎসেচক তৈরি করাচ্ছে, উৎসেচকের সাহায্যে বিপাকীয় কাজকে নিয়ন্ত্রণ করাচ্ছে, আমার অজান্তেই হচ্ছে। কিন্তু এই যে কন্টিনিউয়াসলি একটা প্রসেস চলছে, সেই প্রসেসটা নিয়ে প্রচুর গবেষণা চলছে ইদানিংকালে। রিসেন্ট লাস্ট আমরা 60 ইয়ার্স যদি ধরি, অলমোস্ট জীবদেহে ক্রিয়াশীল 1,90,000-এর উপরে প্রোটিনের স্ট্রাকচার আমরা জানতে পেরে গেছি। তো ওই প্রোটিনগুলো আমাদের যে কন্টিনিউয়াসলি আমাদের মেকানিজম, শারীরবৃত্তীয় কাজকর্মকে বজায় রাখতে সাহায্য করে, তো সেটাই অ্যাকচুয়ালি মলিকুলার বায়োলজির একটা প্রধান অবদান আমাদের কাছে। আচ্ছা, এই মলিকুলার বায়োলজি নিয়ে যখন আমরা কথা বলছি, এবার যে নোবেল প্রাইজ যারা পেলেন, সেই ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে একটু জড়িয়ে রয়েছে, যুক্ত আছে। একটু বলুন। লাস্ট ইয়ার যে নোবেল প্রাইজ পেয়েছেন আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজিতে, উনি অ্যাকচুয়ালি অনেকগুলি কাজ ছিল সায়েন্টিস্ট, তো ওনার ভ্যাকসিন ডিসকভারির সঙ্গে যুক্ত, ড্রাগ ডিসকভারির সঙ্গে যুক্ত, কীভাবে আমরা বিভিন্ন প্রকার ড্রাগ বা বায়োমলিকুলস ডিসকভার করতে পারি কোনো একটা পেশেন্টকে। এখন রিসেন্টলি যেটা আমাদের ইন্ডিয়াতে চলছে, এনিমিয়ার এগেনস্টে, সিকেল সেল এনিমিয়ার এগেনস্টে প্রজেক্ট চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের। তো ওই যে বিভিন্ন জায়গাতে আমাদের যে বিভিন্ন প্রকার অণুর ঘাটতির কারণে যে সমস্যাগুলি হচ্ছে, বা জৈব অণুর সংশ্লেষণের ত্রুটিপূর্ণ সংশ্লেষণের কারণে যে ত্রুটিগুলি আসছে আমাদের মধ্যে,
সেগুলির জন্য অ্যাকচুয়ালি রিসার্চটা ছিল। সো এই আরএনএ ইন্টারফারেন্স টেকনোলজির দ্বারা ড্রাগ ডিজাইনিং, তো সেটা একটা গুরুত্বপূর্ণ আবিষ্কার। আচ্ছা, অবশ্যই। রিসেন্ট আর কি কি আবিষ্কার হয়েছে এই ফিল্ডে? দেখুন, আমাদের এগ্রিকালচারাল ফিল্ডেও মলিকুলার বায়োলজির অবদান আছে, হর্টিকালচার ফিল্ডে আছে, সিনথেটিক বায়োলজি একটা বড় ব্রাঞ্চ। আমরা যে বায়োফুয়েল বলি সেটা সিনথেটিক বায়োলজির একটা অবদান থেকে পাচ্ছি। সিমিলারলি যদি আমরা এপিজেনেটিক্সে যাই, সেখানে সিনথেটিক ড্রাগ ডিসকভারি, আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড এইজিং রিলেটেড প্রসেস, আমাদের বডিতে এরকম কিছু হরমোন বা জৈব রাসায়নিক উপাদান তৈরি হয় যা আমাদের বয়ঃপ্রাপ্তি থেকে বার্ধক্য প্রাপ্তিতে নিয়ে যাচ্ছে। এরকমও ড্রাগ ডিজাইনের প্ল্যান হচ্ছে বা গবেষণা হচ্ছে যে আমরা যেন আর বার্ধক্যের পথে না যাই। বয়স বাড়বে কিন্তু আমাদের বাহ্যিক লুক চেঞ্জ হবে না। সেম ক্যান্সার রিসার্চের ক্ষেত্রে মলিকুলার বায়োলজি যথেষ্ট অবদান আছে। তো মলিকুলার ডকিং বা ড্রাগ ডিজাইন, বায়োমার্কার আইডেন্টিফিকেশন, ক্যান্সার বায়োলজি সব ক্ষেত্রেই মলিকুলার বায়োলজির যথেষ্ট অবদান এখনকার যুগে। আচ্ছা, এই ধরনের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে স্টুডেন্টসরা কি করে মানে ভর্তি হতে পারে এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, আমাদের ভারতবর্ষে সিইউইটি এক্সাম দিয়ে আমরা আন্ডার গ্রাজুয়েট লেভেলে মলিকুলার বায়োলজিতে বিএসসি কোর্স করতে পারি, মানে সেটা 12th-এর পর? 12-এর পরে। আচ্ছা, যদি কোনো স্টুডেন্ট বায়োলজিক্যাল সায়েন্স অর ইভেন কেমিস্ট্রিতে এন্ট্রান্স দিতে হয়? এন্ট্রান্স দিতে হয়, সিইউটি পরীক্ষা যেটা বললাম সেটা এন্ট্রান্স। কবে নাগাদ হয় সেটা? সেটা ওই মে জুন মাসের দিকেই হয়। আচ্ছা, তো সিইউটি পরীক্ষা দিতে হয় যদি আমরা আফটার 12 ভর্তি হতে চাই। ইভেন জ্যাম দিয়ে আইআইটিতে যাইতে পারি, অথবা আমরা অ্যাডভান্স যদি জেই মেইনস ক্লিয়ার করতে পারি, অ্যাডভান্স ক্লিয়ার করতে পারি, সেক্ষেত্রে আমরা আইআইটিতে পড়তে পারি। দিল্লি আইআইটি বা রোরকি, কানপুর, মুম্বাই, ওই আইআইটিগুলোতে কিন্তু মলিকুলার বায়োলজিতে পড়ার সুযোগ আছে। এছাড়া আমাদের ইন্ডিয়ান বড় ইউনিভার্সিটি যদি ধরা হয়, গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে সিইউটি ইউজি অথবা সিইউটি পিজি এন্ট্রান্স দিয়ে যেতে হয়। তো প্রথম 4 বছর, এখন এনইপি রুলস অ্যান্ড রেগুলেশন অনুসারে 4 বছরের গ্র্যাজুয়েশন, দেন গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার থেকে রিসার্চের কাজে ঢুকতে পারবে, দেন পোস্ট গ্র্যাজুয়েশন, দেন কমপ্লিটলি রিসার্চ কাজ করবে। তো এর মাধ্যমে একদিকে যেমন আমরা আমাদের বায়োলজিক্যাল সায়েন্সকে ডেভেলপ তো করতেই পারবো অবশ্যই, সো আমাদের অনুসন্ধিৎসার শেষ নেই। তো সেই অনুসন্ধিৎসার পূরণ করতে গেলে অ্যাকচুয়ালি কোষীয় রসায়ন খুবই ইন্টারেস্টিং একটা রসায়ন পার্ট। সেখানে বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি হচ্ছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন বেসড সায়েন্স। তো সবাই মিলিতভাবেই আমরা মলিকুলার বায়োলজি ব্রাঞ্চটাকে অনেকটা ডেভেলপ করতে পেরেছি। তো সেটাই আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট, রিসার্চার সবার অবদান রয়েছে সেখানে। আচ্ছা, এই যে আপনি ভর্তি হওয়ার কথা বললেন স্টুডেন্টসদেরকে, 12th-এর মধ্যে কি কোনো একটা পার্সেন্টেজ পেতে হয় যে মানে এই ধরনের এন্ট্রান্স টেস্টের মধ্যে বসার জন্য? সিইউটি অ্যাকচুয়ালি ক্লাস 12-এর উপরেই ভিত্তি করেই হয় পরীক্ষাটা। আচ্ছা, ওখানে ক্লাস 11-এর কোনো চ্যাপ্টার বা সাবজেক্ট থাকছে না। তো সিইউটি মেইনলি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিকে এমফাসিস করে যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়, অ্যাটলিস্ট 12-এ 50% হলেই হয় জেনারেল ক্যাটাগরিতে। আচ্ছা, তো এখনকার সময়ে তো 12-এ 50% কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি, অ্যাটলিস্ট সায়েন্সের স্টুডেন্ট 50% হয়ে যায়। তো 50%-এর পরেই সে অপ্ট করতে পারে যদি সিইউটি ইউজি ক্র্যাক করতে পারে। সো ভালো কলেজ অনলাইন ফর্ম ফিল আপের সময় সে কলেজের নাম দিয়ে দেবে। তো সেক্ষেত্রে সেই কলেজ লিস্ট করবে। তো সেই জায়গায় হচ্ছে মেরিট লিস্ট। এবার একটা কলেজে সাপোজ অনেক স্টুডেন্ট ফর্ম ফিল আপ করলো একটা কলেজে ভর্তি হওয়ার জন্য, তো অফকোর্স কলেজ অথরিটি মেরিট দেখেই সিলেকশন করবে। তো সেক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষা, ক্লাস 12 পরীক্ষা ভালোভাবে যদি কোনো স্টুডেন্ট পেরিয়ে যায় এবং তার রিসার্চের আগ্রহ থাকে, 70%, 80% যদি পায় তাহলে ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে। আচ্ছা, তাহলে তার প্রিপারেশনটা কি করে নেওয়া উচিত যদি ক্র্যাক করতেই চায়? করতে চায় অ্যাকচুয়ালি ক্লাস 12-এ আমাদের না, এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, কারণ জেনারেল সায়েন্সে ভর্তি হওয়ার প্রবণতা আমরা কিন্তু কিছুদিন আগে বেশি একটা দেখিনি বা একটু কম দেখতাম, কিন্তু এখন কিন্তু আবার সেই ধারণাটা অনেকটাই পাল্টেছে। হ্যাঁ, তার জন্য আমি জিজ্ঞেস করতে চাইছি যে মানে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত বা কেমন ধরনের নেওয়া উচিত? অবশ্যই ক্লাস 12-এ পড়াকালীন যে কোনো ছাত্রছাত্রীদের মধ্যে এন্ট্রান্সের একটা চিন্তা থাকে অবশ্যই। কোনো কারণে সে এন্ট্রান্স ক্র্যাক করতে পারলো না, তারপর সে জেনারেল লাইনে যাচ্ছে, যার কারণে ওই জেনারেল সায়েন্সগুলোতে স্টুডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই খুব ভালো মানের স্টুডেন্ট আমরা অ্যাকচুয়ালি পাইও না। কারণ ভালো মানের স্টুডেন্ট মানে সে কোনো না কোনো এন্ট্রান্স ক্র্যাক করে ফেলেছে অলরেডি। তো সেই দিকের বিচারে
কলেজে কিছুটা সায়েন্সের ক্ষেত্রে আমরা হয়তো বা কিছুটা একটু ঘাটতি দেখতে পাই। প্রিপারেশান যদি বলুন, সেক্ষেত্রে আমি বলবো এনসিইআরটি যে টেক্সট বইটা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, ভালোভাবে এনসিইআরটি ক্লাস 12 টেক্সট বই ভালো করে পড়তে হবে। প্রত্যেকটা লাইন, এনসিইআরটি বই লাইনগুলো এরকমভাবেই তৈরি হয়েছে যে লাইনের ভেতরেই কোশ্চেন থাকে, লাইনের ভেতরেই আনসার আছে, তো লাইনগুলোকে ভালো করে বুঝতে হবে। আর এনসিইআরটির চিন্তাভাবনাটা যদি স্টুডেন্টদের মাথায় অ্যাকচুয়ালি ঢুকে যায়, তাহলে ক্র্যাক করাটা খুব কষ্ট হয় না। তো সেক্ষেত্রে আমি বলবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এনসিইআরটি টেক্সট বই ভালো করে পড়া, পাশাপাশি ভালো কোনো বই ফলো করা এমসিকিউ সলভের জন্য, সেটা আসলে টাইম ম্যানেজমেন্ট। কি কি ধরনের বই রয়েছে যে রেফারেন্স হিসাবে স্টুডেন্টসরা ফলো করতে পারে? সেখানে ধরুন আমি কোনো পাবলিশারের নাম বলছি না, এরকম অনেক বই আছে সেখানে এমসিকিউ উইথ সাম থিওরিটিক্যাল ডেসক্রিপশন। আচ্ছা, তো এটাই পড়া ভালো, শুধু এমসিকিউ প্র্যাকটিস না করে কিছুটা থিওরিটিক্যাল আইডিয়া, কারণ এনসিইআরটি বইটা অ্যাকচুয়ালি কম্প্যাক্ট, সেক্ষেত্রে একটু ইলাবোরেটিভ নলেজ দরকার লাগবে, কারণ অনেক এমসিকিউ হয় যেখানে একটু ইলাবোরেটিভ নলেজ প্রয়োজন হয়। আর তার জন্য আমি বলবো যে রেফারেন্স, কারণ ইদানিংকালে তো প্রশ্নপত্রের গতানুগতিক যে ধরন সেটাও অনেকটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে একটু আপডেটেড নলেজ দরকার হয়। আচ্ছা, দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করছি মলিকুলার বায়োলজি নিয়ে। আজকে আমাদের সঙ্গে এক্সপার্ট রয়েছেন, ওনার কাছ থেকে আমরা এই মলিকুলার বায়োলজির নানান খুঁটিনাটি বিষয়ে জানার চেষ্টা করব। স্যার, আমরা এই মলিকুলার বায়োলজি নিয়ে কথা বলছি, আসলে তার ফিউচার প্রসপেক্ট কি রয়েছে তার মধ্যে? শুরুতে যেটা বলছিলাম, মলিকুলার বায়োলজি কমপ্লিটলি একটা রিসার্চ ওরিয়েন্টেড ব্রাঞ্চ। চাকরির কথা যদি বলুন, সেক্ষেত্রে ইউপিএসসির আন্ডারে আফটার গ্র্যাজুয়েশন পরীক্ষার ব্যবস্থা আছে। মাস্টার ডিগ্রি পরে যদি ধরুন সেখানে পিএইচডি করে ফেলেছে কোনো স্টুডেন্ট বা রিসার্চ করছে, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রির পরেও অ্যাপ্লাই করার জায়গা আছে। কারণ ভারতবর্ষে অনেক বড় ইউনিভার্সিটি, গভর্নমেন্ট কলেজে চাকরি পেতে গেলে, ন্যাশনাল লেভেলে চাকরি পেতে গেলে নেট, স্লেট, গেট কোয়ালিফাই করে যেতে হবে। তো সেক্ষেত্রে ইউপিএসসিতে সুযোগ আছে ডাইরেক্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ঢোকার জন্য। এছাড়া ইন্ডিয়াতে ধরুন আইআইএসইআর অথবা নাইজার, কলকাতায় আছে আইআইসিবি রিসার্চ ইনস্টিটিউট, যেখানে আমরা সরাসরি রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগদান করতে পারি। তো মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি এই দুই ব্রাঞ্চেই যদি কোনো স্টুডেন্ট পিএইচডি করা থাকে এবং ন্যাশনাল লেভেলের বড় রিসার্চ ইনস্টিটিউটে ঢোকার চেষ্টা করে এজ এ সায়েন্টিস্ট পোস্ট, অনেক সুযোগ আছে। আচ্ছা, অনেক সুযোগ আছে। এই সঙ্গে তো আমরা ধরুন জেনেটিক যে বিষয়গুলো রয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা বায়ো ইনফরমেটিক্স যেগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমরা অনেক সময় শুনে থাকি। এই বিষয়গুলো যদি একটু বলেন, কি এগুলো? অ্যাকচুয়ালি মলিকুলার বায়োলজিতে জেনেটিক্স, বায়ো ইনফরমেটিক্স, বায়োটেকনোলজি এগুলি কোনো না কোনোভাবে লিঙ্ক হয়ে আছে। আমরা যখন কোনো সফটওয়্যার বা মডেলিং বা কোনো ডিজাইন, যেমন ক্রিসপার একটা মডেলিং, Cas9 একটা মডেলিং আছে, যেখানে আমরা বলতে পারি সম্পূর্ণ জিনোম এডিটিং টুল এরা, এদেরকে ব্যবহার করে যখন আমরা কোনো ড্রাগ ডিজাইনে যাচ্ছি বা কোনো বিশেষ প্রোটিন বায়োমার্কার আইডেন্টিফিকেশনের দিকে যাচ্ছি, সেক্ষেত্রে সেটা বায়ো ইনফরমেটিক্স ব্রাঞ্চকে কভার করে যায়। আবার আমি ডাইরেক্টলি ট্রান্সজেনেসিসে যাচ্ছি, একটা জীবের দেহ থেকে আমার একটা ডিজায়ার্ড জিন কেটে এনে অপর জীবের দেহে আমি ট্রান্সফার করলাম, সেটাকে আমরা ট্রান্সজেনেসিস বলি। আমি চাইছি আমার দ্বিতীয় জীবটায় প্রথম জীবের কিছু আকাঙ্ক্ষিত ক্যারেক্টার ফুটে উঠুক, তো সেটা জেনারেলি এগ্রিকালচারাল ফিল্ডে হয়, ফিশারিতে হয়। সো ওই ব্রাঞ্চগুলোর কথা যদি আমরা আলোচনা করি, তো সেটা বায়োটেকনোলজির দিকে যাচ্ছে। সো এপিজেনেটিক্স অর এপিজিনোমিক্স এটা মলিকুলার বায়োলজির বলতে পারেন আধুনিক আমরা দেখতে পাই যেটা ফিল্ড, রিসার্চ ফিল্ড। তো সেখানে ওই যে আমাদের বললাম যে আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড এইজিং বা ক্যান্সার বায়োলজি রিসার্চ, এগুলি সব কিছু কভার হয়ে যাচ্ছে এই এপিজেনোমিক্সের আন্ডারে। আবার যদি আমরা শুধু জেনোমিক্স বলি, সেখানে যে কোনো একটা জীবের কমপ্লিট জিনোম স্টাডি করা হয়, তার জিনোম ফাংশন কীভাবে হচ্ছে সেটাকে স্টাডি করা হয়। তো ইন্টারলিঙ্ক হয়ে যায় অটোমেটিক্যালি যখন আমরা কোনো সফটওয়্যার বা কোনো টুল বা কোনো বিশেষ আধুনিক সিস্টেমের মধ্যে দিয়ে যাব, সেটা বায়ো ইনফরমেটিক্সকে কভার করে যায়। এগুলো সব লিঙ্ক হয়ে থাকে। সো ডিপেন্ড করবে যে এখন ইন্টারলিঙ্কিং ব্রাঞ্চে আমরা পিএইচডির কাজ করতে পারি, রিসার্চের কাজ হয়। আমি ডাইরেক্টলি হিউম্যান ফিজিওলজির, কিন্তু আমার মলিকুলার বায়োলজিতে ইন্টারেস্টেড আছে, তো যার জন্য আমার কিছু কিছু কাজ হয়তো বা এটার সঙ্গে লিঙ্ক হয়ে আছে। তো এরকম বায়ো ইনফরমেটিক্স
অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশন সায়েন্স, আবার বায়োটেকনোলজিতে অ্যাপ্লিকেশন সায়েন্স, যেখানে মলিকুলার বায়োলজি হচ্ছে ফাউন্ডেশনটা, যে অ্যাকচুয়ালি ভিত্তিটা আমাদেরকে বোঝাচ্ছে। এই বিষয়গুলোর উপর আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে কি কি ধরনের রিসার্চ হচ্ছে? হ্যাঁ, ত্রিপুরা ইউনিভার্সিটিতে হচ্ছে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে ক্যান্সার ড্রাগ ডিজাইন নিয়ে কাজ হচ্ছে মলিকুলার বায়োলজি ল্যাবে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে অনেকগুলি, আমাদের ত্রিপুরাতে অ্যাকচুয়ালি হিউজ বায়োডাইভার্সিটি, আমাদের ত্রিপুরা অনেক উদ্ভিদ আছে যেখানে আমরা অ্যান্টি ক্যান্সারাস অ্যাক্টিভিটি ত্রিপুরার রিসার্চাররা, আমাদের স্যারেরা খুঁজে পেয়েছেন, সায়েন্টিস্টরা খুঁজে পেয়েছেন। তো সেই পার্টিকুলার প্ল্যান্ট থেকে কোন বিশেষ কম্পাউন্ড অ্যান্টি ক্যান্সারাস অ্যাক্টিভিটি দেখাতে পারে সেটাকে খুঁজে বার করা, অ্যানিমেল মডেলের উপরে তার অ্যাপ্লাই করা, দেন সেই কম্পাউন্ডটাকে ড্রাগ ডিজাইন করে তাকে কনভার্ট করা, এই কাজগুলি ত্রিপুরা ইউনিভার্সিটিতে হচ্ছে। বায়োটেকনোলজি ডিপার্টমেন্টও সেম, এরকম অনেকগুলো ভেষজ উদ্ভিদকে নিয়ে কাজ হচ্ছে। সো ত্রিপুরাতে সুযোগ আছে রিসার্চ করার, ইভেন এমএসসিরও সুযোগ আছে, কারণ ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হওয়ার কারণে সিইউটি পিজি দিয়ে যদি কোনো স্টুডেন্ট বাইরে থেকে, বা আমাদের ত্রিপুরাতেই সাপোজ কোনো স্টুডেন্ট জেনারেল সায়েন্সে পড়েছে, বোটানি, জুলজি, কেমিস্ট্রি বা ফিজিওলজি পড়েছে, সে কিন্তু সিইউটি পিজি ফিল আপ করার সময় মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি যদি ফিল আপ করে সেখানে ভর্তি হতে পারে, সুযোগটা রয়েছে। তো সেক্ষেত্রে সিইউটি পিজি দিয়ে সে মাস্টার ডিগ্রি করলো, দেন ত্রিপুরাতে রিসার্চের সুযোগ আছে, সেটাও করতে পারবে। ত্রিপুরাতে রেট পরীক্ষা দিতে হয়, অথবা যদি কোনো স্টুডেন্ট স্লেট বা নেট ক্লিয়ার থাকে তাহলেও ত্রিপুরা ইউনিভার্সিটি সরাসরিতে রিসার্চের একটা সুযোগ রয়েছে। এই যে মলিকুলার বায়োলজি, তার মধ্যে নিত্য নতুন আর কি কি জিনিস অ্যাড হচ্ছে? হ্যাঁ, আধুনিক যে ক্রিসপার টেকনোলজি, ওটা দিয়ে সিকেল সেল অ্যানিমিয়া ক্যান্সার, মাইসের উপরে কিছু এক্সপেরিমেন্ট হয়েছে, মাইলোব্লাস্ট সেলের উপরে এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে ভালো রেজাল্ট পাওয়া যায়। যেহেতু ক্রিসপার টেকনোলজি বা Cas9 টেকনোলজি জিনোম এডিটিং টুল, সেক্ষেত্রে ক্যান্সার তো অবশ্যই আমাদের অঙ্কোজিন, যা আমাদের প্রত্যেকেরই কোষেই থাকে, সে অঙ্কোজিনের সক্রিয়তার কারণে হচ্ছে। কোনোভাবে সেই অঙ্কোজিনকে যদি আমরা নিষ্ক্রিয় করে দিতে পারি তাহলে ক্যান্সার স্প্রেডিং আটকানো যেতে পারে। তো সেখানেই হচ্ছে ড্রাগ ডিজাইনের কাজ বা ড্রাগ ফর্মুলেশনের কাজ। তো ওই একটা বিষয় যেটা আমাদের ত্রিপুরাতে খুব ভালোভাবেই চলছে ত্রিপুরা ইউনিভার্সিটি এখন। আর রয়েছে আগামী ফিউচার অ্যাসপেক্টস, যতটুকু রিসার্চ এরিয়া আমাদের ইন্ডিয়াতে রয়েছে, আগামী ফিউচারে আমরা এরকম অনেক আমাদের বংশগত রোগ বা জিন থেরাপির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান অবশ্যই পাবো, যেটা মলিকুলার বায়োলজি থেকেই আমাদের ইন্ডিয়ান আমরা এখন বিকশিত ভারতের দিকে যাচ্ছি, বা আমাদের যে প্রজেক্ট প্ল্যান চলছে, তো সেটা একটা পার্ট, আমাদের ভারত বিকশিত হচ্ছে অবশ্যই। আচ্ছা, এই যে মলিকুলার বায়োলজি নিয়ে আমরা কথা বলছি, তার মধ্যে জেনেটিক কোডের একটা বিষয় চলে আসছে, ফরেনসিক সায়েন্সেরও কিছু কিছু একটা বিষয় চলে আসছে। এগুলো আমাদেরকে সমাজকে কতটুকু প্রভাবিত করে, বা আমরা কি কি জিনিস জানতে পারি? ধরুন একটা সিম্পল উদাহরণ যদি দিই, এই যে সিকেল সেল অ্যানিমিয়ার কথা বললাম, হিমোগ্লোবিন আমাদের রক্তে আরবিসির ভেতরে থাকে প্রোটিন, যা আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ক্যারিং করছে, হার্ট থেকে ক্যারি করে, লাং থেকে ক্যারি করে সারা দেহে পাঠাচ্ছে অক্সিজেন, সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড এনে লাংকে দিচ্ছে। এবার হিমোগ্লোবিনের স্ট্রাকচারে যদি একটু ত্রুটিপূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু সিকেল সেল শেপ হিমোগ্লোবিনটা পায়, আরবিসির আকৃতি পাল্টে যায়, যার জন্য এটা মিউটেটেড হিমোগ্লোবিন হয়ে গেল। দ্যাট মিনস একটা প্রোটিন যার মধ্যে মিউটেশন হয়ে গেল কোনো কারণে, সেই মিউটেশনের ফলস্বরূপ ওই পেশেন্ট বা ওই ব্যক্তিটি এনিমিয়ায় ভুগতে শুরু করলো, যেখানে আরবিসি কাস্তে আকৃতি লাভ করে। সেম আমাদের আর কিছু এনজাইম, যেমন ধরুন ফিনাইল অ্যালানিন একটা অ্যামাইনো অ্যাসিড, যার একটা এনজাইমের কাজের ত্রুটির কারণে কিটোনুরিয়া ডিজিজ হয়ে যায়। তো ফিনাইল অ্যালানিন তখন মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, কিটোন বডিতে কনভার্ট হয়ে যায়। তো এই যে মিউটেশন, তার ইফেক্ট মারাত্মক। তো মিউটেশনের ইফেক্ট মারাত্মক। এবার মিউটেটেড জিনটাকে যদি শনাক্ত করা যায় এবং সেই জিনটাকে যদি সারাই করে ফেলা যায় মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজির অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে হয়তো আগামী দিনে চিকিৎসা বিজ্ঞান আরও অনেকটা ডেভেলপ হয়ে যাবে। তো এরকম আমাদের দেহে অসংখ্য স্ট্রাকচারাল জিন আছে, ফাংশনাল জিন আছে, এনজাইমের ত্রুটির কারণে রোগ হচ্ছে। তো আশা করা যায় আগামী দিনে আমাদের মলিকুলার বায়োলজি এবং তার রিসার্চাররা বা সায়েন্টিস্টরা আমাদের এই মেডিকেল সায়েন্স পাশাপাশি, ধরুন ছোটো একটা পন্ড, আমি যদি ফিশারির দিকে যাই, ছোটো একটা পন্ড যেখানে আমি মাছ চাষ করব, তাহলে সেই মাছ বিদেশি প্রজাতি থাকতে পারে, দেশীয় প্রজাতি থাকতে পারে। সেই এন্ডেমিক আর লোকাল প্রজাতির মাঝখানে যদি কম্পিটিশন হয়ে যায়,
তাহলে যে কোনো একটা প্রজাতির বিলুপ্তি হয়ে যাওয়ার চান্স বাড়বে। সেদিক থেকে যদি আমরা কোনো বিদেশি প্রজাতির জিন ট্রান্সফার করতে পারি লোকাল প্রজাতিতে এবং লোকাল প্রজাতির মধ্যে বিদেশি প্রজাতির প্রোডাক্ট পেয়ে যাই, তাহলে অবশ্যই আমি আর বিদেশি প্রজাতির দিকে যাব না। তো ওই বিষয়গুলো কিন্তু রিসার্চের আন্ডারে চলছে, যেখানে ট্রান্সজেনেসিস বলা হয় এটাকে। তো ট্রান্সজেনেসিসের মাধ্যমেই ফুড কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, ইল্ডিং ভ্যারাইটি তৈরি করা, হাই প্রোটিন ডায়েট থাকবে এরকম অ্যানিম্যাল সোর্স তৈরি করা, এগুলি সব কিন্তু ওই এগ্রিকালচার, অ্যাকোয়াকালচার, ফিশারিজ ওইগুলোতে চলছে রিসার্চ। আচ্ছা, এই যে আমরা মলিকুলার বায়োলজি নিয়ে কথা বলছি, এর মধ্যে আর কি কি বিষয় রয়েছে যা এখন পর্যন্ত বলা হয়নি? আচ্ছা, অ্যাকচুয়ালি মলিকুলার বায়োলজির অনেকগুলো দিক আছে। যেটা আমি জিনোমিক্স বলছিলাম, সেম ট্রান্সক্রিপ্টোমিক্স একটা দিক আছে, যেখানে আরএনএ থেকে ডিএনএ কনভার্ট করে বিশেষ এনজাইমের সাহায্যে আমরা ট্রান্সক্রিপশন বলি, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। ধরুন এই যে আমাদের করোনা কালে ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, সেখানেও কিন্তু একটা আরএনএ, খুব সংক্ষিপ্তভাবে জানতে চাই। ঠিক আছে, করোনা কালে যে ভ্যাকসিনটা ছিল সেটা কিন্তু আরএনএ ভ্যাকসিন ছিল। সো ওই যে জায়গাটা ভ্যাকসিন ডিসকভারি, সেটাও কিন্তু একটা মলিকুলার বায়োলজির অবদান রয়েছে, যেটা আমার হয়তো আগের এক্সাম্পলগুলোতে বলা হয়নি। ধরুন এরকম বহু ব্রাঞ্চ আছে, সেল সিগন্যালের ক্ষেত্রে যদি ধরি, সিগন্যাল ট্রান্সডাকশনের ক্ষেত্রে ধরি, সব জায়গায় অ্যাকচুয়ালি মলিকুলার বায়োলজি আমাদেরকে হেল্প করছে। দিস আর অল আর পার্ট অফ মলিকুলার বায়োলজি। আচ্ছা, অনেক অনেক কৃতজ্ঞতা আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।